ফাতেহ নামের প্রাক্তন একজন গ্যাংস্টার অতীতকে মুছে ফেলে গ্রামে একটি সহজ জীবনযাপন করে। একদিন তার বোন নিমরাত সাইবার ক্রাইমের শিকার হয়ে প্রতিবাদ করলে গ্যাংরা নিমরাতকে গুম করে ফেলে। বোন নিমরাতকে বাঁচাতে আর সাইবার ক্রাইমের মাফিয়াকে ধরতে সে তার পুরনো গ্যাংস্টার রূপে ফিরে আসে। 2025 সালে মুক্তি পাওয়া বলিউড অ্যাকশন সিনেমা ফাতে মুভির কথা বলছিলাম। এই শ্বাসরুদ্ধকর ও টানটান উত্তেজনার মুভিটির এক্সপ্লানেশন দেখতে পুরোটা সময় আমাদের সাথেই থাকো, আর এরকম এক্সপ্লানেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। শুরুতেই গল্পের নায়ক ফাতে সিংকে দেখা যায়, যেখানে সিক্রেট মিশনের আয়াপ্পা নামের একজন ফোনে তাকে বলে 40 জন মানুষকে মেরে ফাতে ঠিক করেনি। সে বলে তুমি আমাদের লোক ছিলে, এতগুলো মানুষকে মারার ফলে তাকে সাবধান থাকতে বলে। ফাতে বলে 40 না স্যার, 50 জনকে মেরে দিয়েছি, বাকি 10 জনের লাশ কোথাও খুঁজে পাবেন না। এরপর আয়াপ্পা একটা লোকেশন দিয়ে বলে তোমাকে মারার জন্য 100 জন লোক অপেক্ষা করছে, সাবধানে যেও, ব্যাকআপ লাগলে আমাকে বলে দিও। ফাতে বলে ব্যাকআপ তো লাগবেই স্যার, লাশগুলো তো সব নিয়ে যেতে হবে। এরপরেই সে চলে যায় সেই লোকেশনে। সেখানে সবাই ফাতে সিংকে দেখে খুব হাসাহাসি আর মজা নিতে শুরু করে। সঙ্গে সঙ্গেই একজনকে মেরে দিলে সবাই ফাতে সিংকে মারার জন্য আসতে থাকে। ফাতে তখনই জন উইকের মতো সবাইকে একে একে করে তুলোধুনো করতে থাকে। সবার লেটা চুকে দিয়ে সামনে এগোতেই এক বোম ব্লাস্টে সে অজ্ঞান হয়ে যায়। এই সময় গল্প ব্যাক সিনে চলে যায় পাঞ্জাবের ছোট্ট একটি গ্রাম মগাতে। সেখানে ফাতে সিং খুবই স্বাভাবিক জীবনযাপন করত। সে সেখানে একটি ডেইরি ফার্ম চালাতো। পরিবার বলতে ফাতের কেউ ছিল না, পুরো গ্রামটি ছিল ফাতের একটা পরিবার। ফাতের পাশের বাসায় নিমরাত নামের একটি মেয়ে থাকতো। নিমরাত ফাতেকে নিজের ভাইয়ের চোখে দেখত। ফাতের কেউ না থাকায় নিমরাত প্রতিদিন চা রেডি করে তার বাসার সামনে রেখে দিত। ফাতে কাজে যাওয়ার সময় সেই চা খেয়ে তারপর তার দিন শুরু করত। ফাতে একদিন তার ফার্মে কাজ করার সময় দুইটি স্কুল পড়ুয়া বাচ্চাকে দেখতে পায়। সে বাচ্চাগুলোকে জিজ্ঞেস করে তোমরা স্কুলে যাওনি কেন? তারা বলে স্কুলের স্যার ফি ছাড়া যেতে নিষেধ করেছে, আর আমাদের বাবা সেই ফি আনতেই গেছে। ঠিক সেই মুহূর্তে তাদের বাবা এসে বলে তোদের আর স্কুলে যেতে হবে না, তোদের আজ থেকে ছুটি। এতে ফাতে বুঝতে পারে টাকার অভাবে তাদের বাবা স্কুল ফি ম্যানেজ করতে পারেনি। কর্মচারীটি কাজ শেষ করে সেই দিন তার লকারে কিছু টাকা দেখতে পায়। আসলে ফাতেই তার লকারে টাকা রেখে দিয়েছিল। ফাতে তার সব কর্মচারীর ঠিক এভাবেই খেয়াল রাখত। ফাতের ডেইরি ফার্মে সিন্ধু নামের এক লোক কাজ করত। সে কাজের ফাঁকে ফাঁকে নিমরাত নামের সেই মেয়েটিকে ফোন করেই যাচ্ছিল, কিন্তু নিমরাত তার ফোন রিসিভ করছিল না। তাই সিন্ধু সেদিনের মতো কাজ শেষ করে সরাসরি নিমরাতের কাছে চলে যায়। নিমরাত আর তার কর্মচারী নিয়ে একটি মোবাইল শপ চালায়। সিন্ধু নিমরাতকে বলে মরলে কিন্তু পরিবারের সবাইকে নিয়েই মরবো, আমি তো লোনের আসল সব টাকা ফেরত দিয়েছি, তারপরেও তারা আরো টাকা দাবি করে ব্ল্যাকমেইল করছে। তোমার বুদ্ধিতেই আমি এই লোনটা নিয়েছিলাম, আর তোমাকেই এর সমাধান করতে হবে। একথা বলে সিন্ধু সেখান থেকে চলে যায়। নিমরাত সেই সিন্ধুর কথা শুনে খুবই মর্মাহত হয় এবং খুশি নামের একটি মেয়েকে ফোন দেয়। খুশি তাকে বলে আমি এটা নিয়ে কাজ করছি, আমাকে আরেকটু সময় দাও। খুশি আর নিমরাত আসলে কি নিয়ে কাজ করছে তা এখানে ক্লিয়ার হয় না। নিমরাত আর তার বান্ধবী কাজ শেষ করে সেদিনের মতো বাসে করে বাসায় ফিরছিল। তার বান্ধবী নিমরাতকে বলে যত তাড়াতাড়ি সম্ভব তুই এই ঝামেলা থেকে বের হয়ে আয়। নিমরাত বলে আমি চেষ্টা করছি, আমি চাই না গ্রামের কারো কোনো ক্ষতি হোক। নিমরাতের বান্ধবী তাকে বলে তুই এই ব্যাপারটা নিয়ে ফাতে ভাইকে জানাতে পারিস। এই পর্যায়ে লোন স্কিমের মাস্টারমাইন্ড রাজাকে দেখা যায়। তার সেক্রেটারি রাজাকে এসে বলে আমাদের পুরো সিস্টেমটা খুশি শর্মা ও তার 4 জন সহকারী মিলে হ্যাক করার চেষ্টা করছিল, এর মধ্যে একজনকে ধরে নিয়ে এসেছি। রাজা বলে একজন কেন, বাকি 3 জন কোথায়? সেক্রেটারি বলে খুশি শর্মাকে কোথাও খুঁজে পাইনি, আর বাকি 3 জনকে স্বর্গে পাঠিয়েছি। রাজা এই পর্যায়ে ছেলেটিকে বলে গত 3 মাস ধরে আমি পুরো দেশের সিক্রেট ফাইল চুরি করেছি, আর তোরা একদিনেই তা হ্যাক করে নিয়ে নিবি? এটা বলেই ছেলেটিকে একটি ইলেকট্রিক চেয়ারে বেঁধে রাখে এবং এটি লাইভ করে পুরো দেশের মানুষকে দেখাতে থাকে। লাইভে ভিউ যত বাড়বে চেয়ারের ইলেকট্রিক ভোল্ট ততই বাড়বে। এভাবেই ছেলেটিকে সবার সামনে লাইভের মাধ্যমে ইলেকট্রিক ভোল্টেজে মেরে ফেলা হয়। এই ভিডিওটা নিমরাত দেখে খুবই চিন্তিত হয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে সিন্ধু তাকে ফোন করলে সে ফোনটা রিসিভ না করেই রেখে দেয়। সেদিন রাতে নিমরাতের মা একটি সবজি রান্না করেছিল, তা দেখে নিমরাত তার মাকে বলে ফাতে ভাইয়া এটা খুবই পছন্দ করে, আমি ওকে একটু দিয়ে আসি। নিমরাত ফাতেকে এক সময় কিছু বলতে গিয়ে আটকে যায়। ফাতে নিমরাতকে জিজ্ঞাসা করে সবকিছু ঠিক আছে কিনা। নিমরাত আসলে এই ধোকার ব্যাপারটা তার ভাইয়াকে জানাতে চায় না, তাই সে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা সিন্ধুকে অনেক চিন্তিত দেখা যায়। সে তার বউ আর বাচ্চাদের সাথে দেখা করে ছাদে গিয়ে গেট আটকে দেয়। ফাতে সেদিন ডেইরি ফার্মে সিন্ধুকে তার টেবিলে না দেখে খোঁজ নেওয়ার জন্য গিয়ে দেখে সিন্ধু সুইসাইড করেছে, আর সেখানে সে নিমরাতকেও দেখতে পায়। নিমরাত সিন্ধুর মৃত্যুতে খুবই কষ্ট পায়, কারণ সিন্ধু তাকে বলেছিল আমি মরলে পুরো পরিবারকে নিয়েই মরবো। সিন্ধুর মৃত্যুর কারণ হিসেবে নিমরাত নিজেকে দায়ী করে খুশি নামের মেয়েটিকে ফোন দেয় এবং সাহায্য চায়। খুশি নিমরাতকে বলে আমি অনেক দূর এগিয়ে গিয়েছি, তুমি যত তাড়াতাড়ি পারো নয়াদিল্লি চলে আসো। ফাতে নিমরাতের চিন্তায় পড়া আর ফোনে কথা বলা লক্ষ্য করে ফেলে। পরের দিন ফাতে কাজে যাওয়ার সময় নিমরাতের বানানো চা দেখতে না পেয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে। ঠিক সেই সময় একটি জিপে করে কয়েকজন পুলিশ নিমরাতকে খুঁজতে আসে। তারা নিমরাতকে
না পেয়ে তার মাকে বলে সিন্ধু সুইসাইড করার আগে নোটে তার নাম লিখে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব সেজন্য পুলিশের কাছে ধরা দেয়। এসব দেখে ফাতে চলে যায় নিমরাতের সেই দোকানের কর্মচারীর কাছে। কর্মচারী তাকে জানায় সবকিছুর শুরু সেই লোন অ্যাপ থেকে। এক ক্লিকেই সেই অ্যাপ থেকে লোন নিয়ে গ্রামের সবার ভালোর কথা চিন্তা করে সবাইকে সেই অ্যাপ ডাউনলোড করে লোনের ব্যবস্থা করে দেয় নিমরাত। কিন্তু এই চক্রে পরে সবাই তাদের লোনের টাকা শোধ করলেও চক্রটি আরো টাকা দাবি করে। কর্মচারী তাকে বলে এই অ্যাপ ডাউনলোড করার মাধ্যমে পুরো ফোনের অ্যাক্সেস পেয়ে যায় সেই চক্রটি, আর কেউ টাকা দিতে না চাইলে তাদের গোপন তথ্য দিয়ে ব্ল্যাকমেইল করতে থাকে। কর্মচারী আরো জানায় এসব কিছুর জন্য নিমরাত নিজেকে দায়ী মনে করত, কারণ এই লোন অ্যাপ থেকে সে প্রথমে লোন নিয়েছিল এবং সবার ভালোর জন্য সবাইকে এই অ্যাপ সম্বন্ধে জানিয়েছিল। ফতে এবার বুঝতে পারে এর পিছনে বড় কোনো চক্র বা মাফিয়া রয়েছে। চক্রটি গ্রামের সবাইকে এভাবে ফাঁসিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে, আর যারা দিচ্ছে না তাদের ব্ল্যাকমেইল করছে। আর এখনই যদি এই চক্রকে আটকানো না যায় তাহলে পুরো দেশের লোক এই ফাঁদে পা দিয়ে দিবে। এটা ভেবে আর নিমরাতকে বাঁচাতে ফাতে চলে যায় নয়াদিল্লি। ফাতে নিমরাতের লাস্ট ফোন কল লিস্ট থেকে খুশি নামের একটি মেয়ের নাম্বার পায়। সেই নাম্বারে ফোন দিলে খুশি ফাতেকে তার সাথে দেখা করতে বলে। ফাতে খুশির দেয়া লোকেশনে তার সাথে দেখা করতে চলে যায়। খুশি ফাতেকে জানায় নিমরাত আর সে মিলে চাড্ডা নামের এক লোককে এক্সপোজ করার জন্য কাজ করছিল। এই চাড্ডা এজেন্ট হিসেবে সেই লোন স্কিমের হেড ছিল। এই সময় খুশি তার ফোনের একটা ভিডিও ফাতেকে দেখায় যেখানে নিমরাতকে টর্চার করছিল চাড্ডা। এটা দেখে রাগে আগুন হয়ে ফাতে চাড্ডার লোকেশন জানতে চায়। খুশি তাকে বলে চাড্ডা নিমরাতকে কোথায় রেখেছে তা না জানলেও চাড্ডার গোপন আস্তানা সে জানে। খুশি একটা সিনেমা হলের লোকেশন দিয়ে বলে এই সিনেমা হলেই চাড্ডা তার সব কর্মকাণ্ড চালায়। ফাতে আর দেরি না করে সেই সিনেমা হলের সামনে চলে যায়। হলের সামনে চায়ের দোকানে সে অনেকক্ষণ ধরে বসে থাকে চাড্ডা কখন আসবে। বেশ কিছুক্ষণ পর চাড্ডাকে তার দলবল সহ সিনেমা হলে প্রবেশ করতে দেখা যায়। ফাতে আর দেরি না করে সিনেমা হলে গিয়ে কল সেন্টারের বিশাল কর্মযজ্ঞ দেখতে পায়। এরপর ফাতে গোপনে চাড্ডার আস্তানায় ঢুকে পড়ে। সে চাড্ডার সামনে নিমরাতের ছবি দিয়ে বলে এই মেয়েটাকে সে খুঁজছে। চাড্ডা ফাতেকে বলে আমি একে চিনি না, আর যদি একে পাই কয়েকদিন ব্যবহার করে তোকে ফিরিয়ে দিব। এভাবে চাড্ডার গ্যাং মেম্বাররা ফাতে এর সাথে মজা নিতে শুরু করে। চাড্ডা এও জানায় তার মাথা ব্যথা করছে, নতুন করে আর মাথা ব্যথা সে বাড়াতে চায় না। ফাতে চাড্ডাকে প্যারাসিটামল দিয়ে বলে এটা খেয়ে ফেলো, আর মাথা ব্যথা করবে না। চাড্ডা এসব শুনে রেগে ফাতেকে বলে তুই এখনই এখান থেকে চলে যা, না হলে তোকে এখানেই গেড়ে দিব। ফাতে চলে আসতে শুরু করে। এ সময় চাড্ডা টিটকারি দিয়ে বলে শুধু লম্বা চওড়া আর বডি থাকলেই পুরুষ হওয়া যায় না। এসব শুনে ফাতে গেট লক করে ঘুরে দাঁড়ায়। সে এক নজরে সবাইকে স্ক্যান করে নেয়। সে একে একে সবাইকে নিজেদের হাতিয়ার দিয়েই জন উইকের মতো মারতে শুরু করে। এসব অ্যাকশন সিন আসলেই দেখার মতো ছিল। চাড্ডা ফাতের কাছে ক্ষমা চাইলে ফাতে বলে তোমার প্যারাসিটামলটা খাওয়া উচিত ছিল, আমি সবাইকে একবারই চান্স দেই। এটা বলেই সে চাড্ডার ভবলীলা সাঙ্গ করে দেয়। যাবার সময় ফাতে চাড্ডার ফোন থেকে তার সব ইনফরমেশন নিয়ে নেয় আর ফিঙ্গারপ্রিন্ট মুছে দেয়। এরপর সেখানে পুলিশ এসে হত্যাকারীর কোনো ফিঙ্গারপ্রিন্ট খুঁজে পায় না। নিশীথ বিশ্বাস নামের এই পুলিশ বলে এটা কোনো সাধারণ মানুষের কাজ না। সে সবাইকে আশেপাশের বিল্ডিং এর সিসিটিভি ফুটেজ নিয়ে আসতে বলে। সিন চলে যায় রাজার কাছে। রাজা চাড্ডার মৃত্যুর খবর শুনে লি নামের লোকটিকে সত্যপ্রকাশের কাছে পাঠায় তদন্ত করতে। সত্যপ্রকাশ হচ্ছে লোকাল এজেন্ট। এ সময় লি ও তার সহকারী সত্যপ্রকাশের সাথে অনেক বাজে ব্যবহার করতে থাকে আর বলে বস তোমার উপর অনেক রেগে আছে, তুমি এখনো চাড্ডার হত্যাকারীকে ধরতে পারোনি। এসব কথা শুনে সত্যপ্রকাশ লিকে তার চপস্টিক দিয়ে খতম করে দেয়। অন্যদিকে লি এর সহকারীর ক্যারম খেলা দেখে সত্যপ্রকাশ তাকে একটা সুযোগ দিয়ে বলে এই গুটিটা সে যদি এক হিটে ফেলে দিতে পারে তাহলে সে বেঁচে যাবে, না হলে শেষ। সেই সহকারী লি এর মৃত্যু দেখে ঘাবড়ে যায়, ফলে সে গুটিটা ফেলতে পারে না। সত্যপ্রকাশ তাকে বলে আমার লক্ষ্য তোর বসের থেকে অনেক বড়, আমার সাথে তোদের ভেবেচিন্তে কথা বলা উচিত ছিল। এটা বলেই সে সহকারীর খেলা শেষ করে দেয়। অন্যদিকে পুলিশরা আশেপাশের বিল্ডিং এর ফুটেজ যাচাই করে দেখতে পায় সিনেমা হলের সামনে 4 ঘন্টা ধরে এই লোকটি বসেছিল। তারা ফাতেকে খুঁজে বের করে লুকিয়ে ছবি তোলার চেষ্টা করছিল। এ সময় ফাতে বলে ওঠে সামনে এসে ছবি তুললে ভালো আসবে। নিশীথ বিশ্বাস ফাতেকে বলে আমরা তোকে কিভাবে খুঁজে বের করলাম সেটা ভেবে অবাক হচ্ছিস না? ফাতে বলে এটা আর এমন কি, ফুটেজ থেকে আমার ফেস নিয়ে আধার কার্ড এর মাধ্যমে আমার নাম্বার বের করে ট্রেস করে এসেছেন। নিশীথ বিশ্বাস ফাতেকে বলে তুই 4 ঘন্টা ধরে সিনেমা হলের সামনে কি করছিলি? ফাতে কথা না ঘুরিয়ে সরাসরি বলে নিমরাত নামের একটি মেয়েকে খুঁজতে সে ওখানে গিয়েছিল, আর ওখানকার চা এত মজা ছিল যে সে 4 ঘন্টা ধরে বসে সেই চাই খেয়েছে। ফাতে পুলিশদের বলে স্যার আপনাদেরও ওখানকার চা একদিন ট্রাই করা উচিত। এসব বলে ফাতে সেখান থেকে চলে যায়। সিন চলে যায় রাজার কাছে। রাজা সত্যপ্রকাশের সাথে অনলাইনে মিটিং করে তাকে বলে খুশি নামের একটি মেয়ে তাদের সিস্টেম হ্যাক করে অনেক তথ্য হাতিয়ে নিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব তাকে ধরে ফেলতে, আর তার কন্ট্রাক্টে আরেকজন আছে যে কিনা আমাদের চাড্ডাকে মারার সাথে জড়িত। সত্যপ্রকাশ সেই রাতেই ফাতেকে ধরার জন্য একটা টিম পাঠায়। সে সময় ফাতে তার আঘাতে ব্যান্ডেজ করছিল। গ্যাং মেম্বাররা ঘরে ঢুকে কোথাও ফাতেকে দেখতে পায় না। আসলে ফাতে অন্য জায়গা থেকে তাদের উপর নজর রাখছিল, কারণ সে জানতো তাকে খুঁজতে লোক আসবে। ফাতে সেই
লোকদের একটা স্ক্রিনশট নিয়ে নেয়। এরপর খুশি ফাতের সাথে দেখা করতে আসে। খুশি ফাতেকে বলে গ্রাম থেকে আসা একটি লোক চাড্ডা নামের ভয়ঙ্কর একটি লোকের খোঁজ নেয় এবং কিছুক্ষণ পরেই তারা সবাই মারা যায়। তুমি আসলে কে বলো তো? এরপর ফাতে তার গল্প শুরু করে। ফাতে বলে, আমি আসলে একটা স্পেশাল সিক্রেট টিমে কাজ করতাম, যেখানে টিম মেম্বারদের আগে একটা ছবি পাঠিয়ে দেয়া হতো এবং পরে ফোন করে বলা হতো এটাই তাদের নেক্সট টার্গেট। কেউ যদি মিশন কমপ্লিট করতে গিয়ে ধরা পড়তো বা মারা যেত তাহলে সে আর এজেন্সির কেউ থাকতো না, আর মিশন কমপ্লিট করলেও সে কোনো মেডেল পেত না। একবার তাকে অর্ডার দেওয়া হয় একটি গ্যাং মেম্বারদের কাছে একটা পেন ড্রাইভ নিয়ে আসতে। তারা আসলে দেশের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে টাকার বিনিময়ে ব্ল্যাকমেল করছিল। তাদের কাছ থেকে সেই পেন ড্রাইভটা বিনা টাকায় ফেরত আনতে হবে। ফাতে একটা ব্যাগ নিয়ে সেই গ্যাং মেম্বারদের কাছে চলে যায়। গ্যাং মেম্বাররা সেই ব্যাগে ভয়ানক বিস্ফোরক দেখতে পায়। তারা ফাতেকে বলে এইসব খেলনা জিনিস নিয়ে তাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই। ফাতে তাদের বলে ঠিক 4 মিনিট পরেই বুঝতে পারবি এটা খেলনা জিনিস কিনা। এটা আশেপাশের 300 মিটার পর্যন্ত সবকিছুই উড়িয়ে দিতে পারে। এতে গ্যাং মেম্বাররা ভয় পেয়ে তাকে পেন ড্রাইভটা দিয়ে দেয়। ফাতে পেন ড্রাইভটা নিয়ে আসার সময় তার ব্যাগটা পানিতে ছুঁড়ে মারে। কিছুক্ষণ পর সত্যিই বোমটা ব্লাস্ট করে। গ্যাং মেম্বাররা ভাবে যাক এবারের মতো বাঁচলাম, কিন্তু একটা টিকটিক শব্দ তাদের নজর কাড়ে। আর কিছুক্ষণ পরে বুম। আসলে এই মিশনে শুধু পেন ড্রাইভটা আনাই মূল লক্ষ্য ছিল না, তাদেরকে শেষ করারও কথা ছিল। এই মিশনের পর সবাই ভাবতে থাকে ফাতে বোম ব্লাস্টে মারা গেছে। এরপর খুশি ফাতেকে বাসায় নিয়ে আসে। ফাতে রাজা আর সত্যপ্রকাশের ব্যাপারে জানতে চাইলে খুশি বলে এরা চায়নায় একটা সিন্ডিকেটের মাধ্যমে একটা অ্যাপ তৈরি করে লোনের প্রলোভন দেখিয়ে তাদের ফোন থেকে সব তথ্য হাতিয়ে নেয়। ফাতে বলে এত বড় গ্রুপের সাথে নিমরাতের কি সম্পর্ক? খুশি বলে নিমরাত লোন নিয়ে সর্বপ্রথম ধোকা খায়। আমি আর নিমরাত মিলে চাড্ডাকে এক্সপোজ করার কাজ করছিলাম। রাজা সেটা জানতে পেরে আমাকে ধরার জন্য নিমরাতকে গুম করে। এরপর খুশি একটা গোপন দরজা খুলে তার কাজের জায়গা দেখায়। সেখানে ফাতে দেখে খুশি চক্রটিকে ধরার জন্য অনেক রিসার্চ করেছে। খুশি এরপর ঘুমাতে যায় আর ফাতে চক্রটিকে ধরার জন্য কাজ করতে থাকে। আসলে এই সাইবার জগতে তথ্য সংগ্রহ করা খুবই সহজ। ধরুন আপনার ফোনে 100 জনের নাম্বার আছে, তারা যদি কোনোভাবে আপনার নম্বরটি পেয়ে যায় তাহলে আপনার মাধ্যমে তারা আরো 100 জনের নাম্বার পেয়ে যাবে। আবার সেই 100 জনের নাম্বার থেকে আরো 10,000 জনের। এভাবে কোটি কোটি মানুষের তথ্য সংগ্রহ করা কোনো ব্যাপারই না। এরা এভাবেই মিথ্যা লোনের প্রলোভন দেখিয়ে বিভিন্ন SMS লিঙ্ক বা অ্যাপস ডাউনলোড করতে বলে। একবার এসবে ক্লিক করলেই সেই ফোনের সকল অ্যাক্সেস তারা পেয়ে যায়। আমরা হয়তো ফোন চালাচ্ছি কিন্তু তারা ক্যামেরার মাধ্যমে আমাদের উপর নজর রাখছে। ফাতে বুঝতে পারে এখনই যদি এসব থামানো না যায় তাহলে দেশের সব মানুষ এই চক্রে পা দিয়ে দিবে। পরের সিনে ফাতেকে দেখা যায় মুভির শুরুতে কথা বলা আয়াপ্পা নামের সেই লোকটির কাছে। আয়াপ্পা ফাতেকে বলে তুমি বেঁচে আছো দেখে আমি খুবই খুশি হয়েছি, তবে আমি তোমাকে খুব একটা সাহায্য করতে পারবো না, কারণ গোপন এজেন্সিতে আমার পাওয়ার তেমন একটা নেই। ফাতে বলে স্যার আমি শুধু আপনার সাথে চা খেতে এসেছি। এরপর ফাতে তার ফোন থেকে সত্যপ্রকাশের ছবি দেখিয়ে বলে এই লোকটিকে। সত্যপ্রকাশকে দেখে আয়াপ্পা খুবই ভয় পেয়ে যায় এবং বলে এসব নিয়ে পরে কথা হবে। রাতের বেলা আয়াপ্পা ফাতেকে বলে এই লোকটি খুবই ডেঞ্জারাস, তার থেকে দূরে থাকাই ভালো। আয়াপ্পা ফাতেকে বলে সত্যপ্রকাশের সাথে তোমার কিসের সম্পর্ক? ফাতে তখন আয়াপ্পাকে নিমরাতের ব্যাপারে সবকিছু খুলে বলে। আয়াপ্পা ফাতেকে সত্যপ্রকাশের ডিটেলস আর তার লোকেশন দিয়ে দেয়। ফাতে সেখান থেকে চলে গেলে আয়াপ্পার কলিগ আয়াপ্পাকে বলে ফাতে যে সাহায্য নিতে এসেছিল আমরা তো কিছুই করতে পারলাম না। এ শুনে আয়াপ্পা বলল সে সাহায্য নিতে আসেনি, সে নিতে এসেছে পারমিশন। মুভির সিন চলে যায় সত্যপ্রকাশের বাড়িতে। সত্যপ্রকাশ তার চেলাকে বলে একটা লোককে তোরা খুঁজে পাচ্ছিস না, কি করিস তোরা, ঘাস খাস সারাদিন? তার চেলা বলে স্যার আমরা খুব তাড়াতাড়ি তাকে খুঁজে নিয়ে আসবো। এটা বলেই সে চলে যায়। এরপর সত্যপ্রকাশ চোখ তুলতেই দেখে সামনে সেই ফাতে। সে সত্যপ্রকাশের চেলাকে মেরে তার সামনেই বসে আছে। ফাতে সত্যপ্রকাশকে বলে আমি জানি না নিমরাতের সাথে তোমার কি সম্পর্ক, তবে তোমার এসব অবৈধ কাজ একদিনের মধ্যেই বন্ধ করে দিতে হবে, আর আমি সবাইকে একটি মাত্রই সুযোগ দিয়ে থাকি। সে আরো বলে তোমাকে মারা আমার জন্য কোনো ব্যাপারই না, কিন্তু আমি চাই তুমি তোমার এসব ধান্দা বন্ধ করে দাও। ফাতে এবার সত্যপ্রকাশকে একটি গল্প শোনায়। ফাতে বলে একটি গ্রামে এক ছেলে ছিল, সে অনেক বড় মানুষ হতে চেয়েছিল, কিন্তু তার বাবা তাকে অনেক অত্যাচার করত। একদিন হঠাৎ তার বাবার লাশ বিদ্যুতের তারের সাথে পাওয়া যায়। এতে গ্রামের সবাই চিন্তা করতে থাকে এখন এই ছেলেটির কি হবে। এরপরে সেই ছেলেটিকে আর কোনোদিন কোথাও কেউ দেখতে পায়নি। ফাতে বলে আমার মনে হয় কি জানো, সেই ছেলেটি তার বাবাকে মেরেছে। তোমার কি মনে হয় সত্যপ্রকাশ? এই গল্প শুনে সত্যপ্রকাশ ভেবাচেকা খেয়ে যায়। সে বুঝতে পারে তার নিজের এই গল্পটি ইতোমধ্যে ফাতে জেনে ফেলেছে। ফাতে সত্যপ্রকাশকে একদিনের সময় দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে দেখা যায় নিমরাতকে সত্যপ্রকাশ আটকে রেখেছে। সত্যপ্রকাশ নিমরাতকে বলে তোর মতো গ্রামের সাধারণ একটি মেয়ের জন্য ফাতে আমাদের অনেক লোককে টপকে দিয়েছে। নিমরাত তখন বলে তোর এখনো সময় আছে, নিজের ভালো চাস তো এখনই ফাতের কাছে ক্ষমা চেয়ে আয়, সে অনেক দয়ালু, তোকে ক্ষমা করে দেবে। এটা শুনে সত্যপ্রকাশ অনেক ক্ষেপে যায় এবং নিমরাতকে বলে তোকে পরে দেখছি, আগে তোর খুশিকে ধরে নি, কারণ কান টানলে মাথা আসে। এরপর দেখা যায় সত্যপ্রকাশ তার টিমকে পাঠিয়ে দিয়েছে খুশিকে ধরার জন্য। খুশি তখন তার গোপন রুমে কাজ করছিল। সত্যপ্রকাশের টিম খুশিকে কোথাও দেখতে না পেয়ে
চলে যাবে ঠিক সেই মুহূর্তে খুশির পা লেগে একটা শব্দ হয়। এটা শুনতে পেয়ে তারা বুঝতে পারে খুশি কোথায় আছে। তারা খুশিকে ধরে মারতে যাবে ঠিক সেই সময় ফাতে এসে সবাইকে তুলোধুনো করে ছেড়ে দেয়। খুশির জীবন বাঁচানোর জন্য সে ফাতেকে জড়িয়ে ধরে। অন্য সিনে দেখা যায় রাজা নতুন একটি ম্যালওয়্যার সবার ফোনে ছড়িয়ে দিচ্ছে। এর মাধ্যমে সবার ফোনে একটি ক্লোন মেসেজ যাবে। তার সেক্রেটারি তাকে বলে এই লিঙ্কটি যেই ক্লিক করবে তার ফোনের ব্যাংক অ্যাকাউন্ট আমরা হ্যাক করে তার সমস্ত টাকা পয়সা আমরা হাতিয়ে নিব। কিছুক্ষণ পরেই দেখা যায় এই ফাঁদে সবাই পা দিয়ে ফেলেছে আর তাদের সমস্ত টাকা চলে যাচ্ছে রাজার কাছে। রাজা বলে এবার ফাতেকে আমাদের ডাউন করে দিতে হবে, আর একটা মানুষকে ডাউন করার উপায় হচ্ছে তাকে আগে উপরে উঠাতে হবে। সে একটা ডিফেক্ট টেকনোলজি ব্যবহার করে ফাতের মুখ দিয়ে বলায় সে সবকিছু করেছে আর সরাসরি মানুষ মারার ভিডিওটা সে করতেই থাকবে। কেউ যদি তাকে আটকাতে পারে তাহলে আটকে দেখাক। রাজা এই ভিডিওটা সবার সামনে পাবলিক করে দেয় আর পুলিশ ফোর্স তাদের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করে। খুশি আর ফাতে মুখ ঢেকে পুলিশ আর সত্যপ্রকাশের গোয়েন্দাদের ফাঁকি দিয়ে এক এক করে সবাইকে মেরে পালিয়ে আসে একটা জায়গায়। এ সময় ফাতের কাছে নিশীথ বিশ্বাসের একটা ফোন আসে। সে বলে একটা মেয়েকে বাঁচাতে তুই গ্রাম থেকে শহরে এসেছিস আর তার কথাই ভুলে তুই আমাদের পিছনে লেগেছিস। সে এবার ফোনটা সত্যপ্রকাশের কাছে দিয়ে দেয়। সত্যপ্রকাশ ফাতেকে বলে তুই আমাকে একটা গল্প বলেছিলি আর আমি একটা গল্প তোকে সরাসরি দেখাবো। সত্যপ্রকাশ বলে তোকে একটা লিঙ্ক দিলাম, ক্লিক করে দেখ। ফাতে জলদি করে সেই লিঙ্কে ক্লিক করে দেখে নিমরাতকে সেই ইলেকট্রিক চেয়ারে বেঁধে রেখেছে। নিমরাতকে মারার ভিডিও সবাইকে লাইভ দেখাতে থাকে। সত্যপ্রকাশ বলে ভিউ যত বাড়বে ততই ইলেকট্রিক ভোল্ট বাড়বে আর সময়ের সাথে সাথে ভিউ যত বাড়তে থাকে ভোল্ট বেড়ে নিমরাত সেখানেই মারা যায়। নিমরাতের মৃত্যু আটকাতে না পেরে ফাতে খুবই কষ্ট পায়। এর মধ্যেই খুশির টিম সেই পুলিশের লোকেশন বের করে ফেলে। নিমরাতকে বাঁচাতে না পেরে ফাতে আর খুশি চলে যায় নিশীথ বিশ্বাসের আস্তানায়। তারা তাকে নির্মমভাবে টপকে দেয় আর তার ফোন থেকে রাজার সমস্ত ইনফরমেশন ট্রান্সফার করে নেয়। সত্যপ্রকাশকে মারতে ফাতে আর খুশি চলে যায় তাদের আস্তানায়। পাশের বিল্ডিং এ খুশিকে স্নাইপার ধরিয়ে দিয়ে বলে সে বিল্ডিং এ ঢুকলে তাকে ব্যাকআপ দিতে, কিন্তু খুশি জীবনেও বন্দুক না ধরায় সে বলে সে পারবে না। ফাতে খুশিকে সাহস দিয়ে তাকে গুলি করা শিখিয়ে বলে তুমি পারবে। খুশিকে এভাবে স্নাইপার ধরিয়ে দিয়ে সে বিল্ডিং এ ঢুকে পড়ে। বিল্ডিং এ ঢুকেই সে এক এক করে সবার কেল্লা খতম করতে থাকে। এদিকে জীবনের প্রথম গুলি করতেই খুশি বন্দুকের ধাক্কায় নিচে পড়ে যায়। পরে নিজেকে সামাল দিয়ে ফাতেকে ব্যাকআপ দিতে থাকে। ফাতে সত্যপ্রকাশের লোকগুলোকে এক এক করে পাখির মতো মারতে থাকে। খুশি এবার সত্যপ্রকাশের সাইবার ডেরায় চলে যায় তার সিকিউরিটি হ্যাক করার জন্য। সে একটি চিপ লাগিয়ে দেয়। ঠিক সে সময় সত্যপ্রকাশ খুশিকে ধরে ফেলে, কিন্তু এরই মধ্যে খুশির টিম সত্যপ্রকাশের সিস্টেম হ্যাক করে নেয়। এর ফলে রাজার সিস্টেম সহ সবার সবকিছু ফ্রিজ হয়ে যায়। সত্যপ্রকাশ এসব দেখে খুশিকে সেই ইলেকট্রিক চেয়ারে বেঁধে ফেলে। ঠিক সেই মুহূর্তে ফাতে এসে সত্যপ্রকাশের হাতে গুলি করে তাকেই সেই চেয়ারে বসিয়ে বেঁধে দেয় আর সেটা লাইভ প্রকাশের মাধ্যমে সবাইকে দেখায়। সত্যপ্রকাশ নিমরাতকে যেভাবে মেরেছে ঠিক সেভাবেই তাকেও মারবে ফাতে। লাইভে ভিউ যত বাড়তে থাকে সত্যপ্রকাশ মৃত্যুর দিকে ততই যেতে থাকে। এক সময় ভিউ অনেক বেড়ে যাওয়ায় সত্যপ্রকাশের ভবলীলা সেখানেই সাঙ্গ হয়। এবার ফাতের বাকি থাকে চক্রের মেইন লিডার রাজাকে টপকানো। সে স্যুট বুট পরে রেডি হয়ে চলে যায় রাজার ডেরায়। এটাই মূলত মুভির শুরুর সিন ছিল, যেখানে সে 100 জনকে মেরে অন্য 2 জনকে জিজ্ঞাসা করে আর কতজন লোক আছে। সেই 2 জন বলে আর 100 জনের মতো আছে। ফাতে সেই 2 জনকে মেরে বলে 100 নয় 98 জন আছে। এরপরে সে সামনে যাওয়ার সময় রাজার পরিকল্পিত বোম ব্লাস্টে সে অজ্ঞান হয়ে পড়ে। এই অবস্থায় নিমরাতের সব স্মৃতি তার মনে পড়তে থাকে। নিমরাতের কথা ভেবে শক্তি সঞ্চয় করে ফাতে আবার উঠে দাঁড়ায়। সে এবার সবাইকে এক এক করে পাখির মতো গুলি করে মারতে থাকে। এখানে অ্যাকশন সিনগুলো ছিল হলিউড ইকুয়ালাইজার মুভির মতো। যারা ইকুয়ালাইজার এর মতো টপ রেটেড মুভিটি দেখেননি তারা আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। মুভির লিংক ডেসক্রিপশনে দেয়া থাকবে। তো আবার কাহিনীতে ফিরি। সবাইকে শেষ করে দিয়ে সে রাজার সামনে চলে আসে। রাজার সেক্রেটারি ভয়ে রাজাকে সামনে ঠেলে দিয়ে গেট আটকে দেয়। রাজা তখন তার সেক্রেটারিকে বলে বেকুব কোথাকার, এই দরজাটা তো বুলেট প্রুফ না, দেখিস আমার আগে তুই মরবি। ঠিক তখনই রাজার কথা সত্যি করে ফাতের দরজার উপর থেকেই গুলি চালিয়ে দেয়। রাজা এবার ফাতের কাছে এসে বলে আমিও একসময় তোমার এজেন্সিতে কাজ করতাম, সেখানে আগে এজেন্সির দেওয়ার নির্দেশ মতো কাজ করতাম আর এখন আমি নিজের মিশন নিয়ে কাজ করি। তোমার আর আমার পার্থক্য শুধু এতটুকুই। ফাতে তখন বলে আমি কাজ করি দেশ আর দেশের মানুষের স্বার্থে আর তুমি করো তোমার নিজের স্বার্থে। রাজা বলে এজেন্সি হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় আমি তাদের কাছে বোঝা হয়ে গিয়েছিলাম, তাই আমি এসব কাজ শুরু করেছিলাম। রাজা ফাতের কাছে না মারার জন্য অনুরোধ করতে থাকে, কিন্তু ফাতে বলে তোকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এটা বলেই ফাতে রাজাকে মেরে দেয় আর বলে দেশের স্বার্থে আমি তোর মতো 1000টা মানুষকে মারতে পারবো। সিন চলে যায় একটি পার্কে। সেখানে খুশি ফাতেকে বলে আমি আবার লন্ডনে চলে যাব আর এখানকার মানুষকে অনেক মিস করব। ফাতে খুশিকে বলে আমিও আবার গ্রামে গিয়ে ডেইরি ফার্ম চালাবো। তাদের চাহনি দেখে বোঝা যাচ্ছিল তারা একে অপরকে কিছু বলতে চায় কিন্তু বলতে পারছিল না। তারা বিদায় নিয়ে দুজন দুদিকে যেতে থাকে আর একে অপরের দিকে তাকাতে থাকে। কিছু দূর যাওয়ার পর ফাতে দৌড়ে এসে খুশিকে বলে আমার ডেইরি ফার্মে কম্পিউটার জানা একটি লোক লাগবে আর সে আমার নিজের
নিজের পার্টনার হলেও কোনো অসুবিধা নেই। খুশি তখন হেসে দিয়ে বলে লাইফ পার্টনার হলে ডেইরি ফার্মের কত % শেয়ার তাকে দিতে পারবে। ফাতে তখন খুশিকে বলে পুরো 100% তাকে দিয়ে দিব। এইরকম একটা হাসি খুশি মুহূর্ত নিয়ে মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের মুভিটি তা কমেন্ট করে জানিয়ে দিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও। এরকম আরো নতুন নতুন এক্সপ্লেনেশন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। ধন্যবাদ।